কালকেও আমরা বলেছি যে এই বুথ ফেরত সমীক্ষার ওপরে কার্যত আমাদের কোনো আস্থা নেই। আমরা মনে করি না যে বুথ ফেরত সমীক্ষা সবসময় ঠিক হয়। মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে এটা মিডিয়া নয় মোডিয়া, সম্পূর্ণটাই বিজেপি পার্টি অফিস থেকে তৈরি হয়েছে। তাহলে শেষ বিধানসভা নির্বাচনে যখন প্রত্যেকটি বিধানসভায় বিজেপিকে সমস্ত বুথ ফেরত সমীক্ষার ফলাফলে বিজেপিকে হারিয়ে দেওয়া হয়েছিল এবং দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে আমরা 3টে প্রদেশেই জিতব, যে ফলাফলের জন্য তৃণমূল কংগ্রেস আগের দিন পার্টি অফিসে তোড়জোড় করেছিল, পরের দিন সকালবেলা মিছিল বার করবার কারণে, আর যে কংগ্রেস সাংবাদিকদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ করেছিল, ব্যান্ড পার্টি নিয়ে এসে দরজায় তালা লাগিয়ে দিয়েছিল, তারা পেমেন্ট পায়নি। তাহলে সেই সমীক্ষাটা কে করেছিল? কার টাকায় সেই সমীক্ষা তৈরি হয়েছিল? কোন সংবাদ মাধ্যমকে কত টাকা? কংগ্রেসের কোন নেতা দিয়েছেন? ইন্ডিজোটের কত লোক তাদের টাকা দিয়েছেন? সেই টাকার কত ভাগ ওই যে 3টে রাজ্যে হারিয়ে দিয়েছিল, সব রাজ্যে বিজেপি, সেই রাজ্যের পার্টনারশিপ করে এই জোটের কত টাকা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে পাঠিয়েছিল বিভিন্ন চ্যানেল হেডদের কেনার জন্য, মিডিয়া হাউসকে কেনার জন্য? তার উত্তর আজকে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। সুতরাং আমরা আগেও বলেছি যে ভোট ফেরত সমীক্ষার ফলাফল সবসময় মেলে না। মানুষের মনকে বোঝার মতো রসায়ন বা মানুষ সে ধরনের কোনো বিজ্ঞান, সম্পূর্ণভাবে বিজ্ঞান, আমার মনে হয় যারা মনস্তত্ত্ববিদ আছেন বা যারা কাউন্সেলিং করে থাকেন তারা সবসময় বুঝতে পারেন না। আর একজন আমাদের মতো সাধারণ মানুষ যারা বিভিন্ন পেশায় আছেন, কেউ অর্থনীতিবিদ, কেউ সমাজ তত্ত্ববিদ বা কেউ সাংবাদিক, তারা যে সার্ভে করছেন, তাদের যে স্যাম্পল সাইজ, এইটা নিয়ে ফলাফল তৈরি হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা এই ফলাফলে খুশি নই, এই ফলাফল আমাদের কাছে প্রত্যাশিত নয়, কিন্তু একই সঙ্গে এটা গৌরবান্বিত যে আমরা এই অবস্থায় আমরা মানুষকে অভিনন্দন জানাচ্ছি। এই জয় মানুষের জয়, এই জয় ভারতের সংবিধানের জয়, এই জয় ভারতের বহুদলীয় ব্যবস্থার জয়, এই জয় সাংবিধানিক রাজনীতির জয়, এই জয় নরেন্দ্র মোদীর জয়, এই জয় এনডিএর জয়। আমরা পশ্চিমবঙ্গে সংঘবদ্ধভাবে গোটা দল, পুরো বিজেপি, আজকে আমরা এইখান থেকে আমরা লড়াই শুরু হলো। যে ভোট পরবর্তী সন্ত্রাস তৃণমূল কংগ্রেস করেছে, আমরা 100-র বেশি কর্মীকে আমরা হারিয়েছি 2021-এর পরেও, তারপরেও কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গ থেকে চলে যায়নি। আমরা এখানে থাকতে এসেছি, আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে এসেছি, আমরা তৃণমূল থেকে বাংলাকে মুক্ত করতে এসেছি। আমরা এটা করব, সংঘবদ্ধভাবে দল হিসেবে করব। যারা কোনো ব্যক্তি বিশেষের কারণে কাউকে আক্রমণ করছেন, সে আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা পর্যন্ত, সমস্ত ক্ষেত্রে এটা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস তাদের যে মূল পাখির চোখ ছিল, সেই মূল পাখির চোখ ছিল পূর্ব মেদিনীপুরের 2টি আসন। 2টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু জয়ী হতে পারেননি। বিভিন্ন কদর্য বা আক্রমণাত্মক শব্দ যে বিজেপির কাছে নেই, এটা মনে করার কোনো কারণ নেই। প্রত্যেকেই বাংলা ভাষা অল্প বিস্তর জানেন, কিন্তু এই রাজনীতিটা আমাদের রাজনীতি নয়, এই পথটা আমাদের পথ নয়। আমরা নির্বাচনে লড়েছি, আমাদের কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন। আমাদের একজন মহিলা, তাকে পর্যন্ত পিটিয়ে খুন করা হয়েছে রাজনৈতিক প্রতিশোধের নামে। তারপরেও আমরা এখানে আছি। আমাদের সমস্ত দল, সারা জাতীয় দল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুরু করে আমাদের সমস্ত পদাধিকারী, আমাদের পুরো সংগঠন, আমাদের জেলার যারা সাংগঠনিক প্রধান আছেন, প্রত্যেকে এই মুহূর্তে যাতে ভোট পরবর্তী হিংসা থেকে আমাদের কর্মীদের রক্ষা করবার জন্য দলীয় তরফ থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের পার্টির কর্মীদের পাশে থাকা এবং বেছে বেছে যেসব বুথগুলোকে আক্রমণ করা হচ্ছে, কারণ যেখান থেকে বিজেপি একতরফা প্রায় মাসিভ লিড পেয়েছে, এখানে প্রার্থী জিতেছে, সেখানে তো আরও বেশি আক্রমণ হবে। তো তাদের যাতে রক্ষা করা যায়, সেই অসহায় মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো, আমরা তাদের পাশে আছি। এবং এখনো পর্যন্ত যে বিভিন্ন তত্ত্ব চলেছে সংবাদ মাধ্যমে যে লক্ষ্মীর ভাণ্ডারের কারণে সমস্ত মানুষ আজকে উল্টো দিকে ভোট দিয়েছে, আমরা মনে করি এই ধরনের উক্তি করা গোটা পশ্চিমবঙ্গের প্রান্তিক মহিলাদের অপমান করা, তাদের কার্যত
তাদের সত্তাকে পণ্য বানানো, এটা আমরা বিশ্বাস করি না। নির্বাচনে জয় থাকবে, পরাজয় থাকবে। নির্বাচনে কেউ বেশি আসন পাবেন, কম আসন পাবেন। মনে রাখবেন, যে ভাষায়, যে শরীরী ভাষায় আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন, তিনি 29টি আসনে জয়লাভ করেছেন, এখনো পর্যন্ত এগিয়ে আছেন। আমাদের ধারণা একটু কমতে পারে। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় 29টা আসনে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে 42টি আসনের মধ্যে, এবং তাতেই তিনি যেভাবে বলছেন, মানে সারা ভারতবর্ষ কেন, মানে সারা পৃথিবীতে মোটামুটি উইনারও প্রধান হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস থেকে। মনে রাখবেন, মধ্যপ্রদেশে 29টা আসনের মধ্যে 29টাতেই বিজেপি জয়লাভ করেছে। যে গুজরাটের বিরুদ্ধে আপনারা দিনভর আক্রমণ করে যান, সেই গুজরাটও কিন্তু 26টার মধ্যে 25টা আসনের মধ্যে জিতেছে। আমরা বিশ্বাস করি আরও একটি আসনে বিজেপি জিততে পারে। আমরা কর্ণাটকে আমরা আমাদের ফল করেছি। যে দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে জেলে ভরার জন্য পশ্চিমবঙ্গে এত রণহুঙ্কার দেয়া হলো। এই দল যে কোনো প্রতিহিংসার রাজনীতি করে না, এই দল যে অসহিষ্ণুতার রাজনীতি করে না। আমাদের সরকার চালানোর পথটা সম্পূর্ণভাবেই আইনের শাসন এবং বিশেষ করে কোর্টের নির্দেশে। সেটা আজকেও দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করবার পর এবং তার প্রচারের পরেও 7টার মধ্যে 7টা আসনেই বিজেপি জয়লাভ করেছে। টাকা ছড়িয়ে বিজেপি দিল্লিতে জয়লাভ করেনি। মুখ্যমন্ত্রী আজকে বলছেন বিজেপি টাকা দিয়ে ভোটার কিনেছে। ইনি তো গোটা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মানুষকে কার্যত তিনি অপমান করছেন এ ধরনের বিবৃতি দিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন, মানে বলছেন তৃণমূল কংগ্রেস বলে, তিনি যদি অন্য রাজ্যের মানুষকেও তো কার্যত অপমান করছেন। এতে উনি নিজের রাজনৈতিক উচ্চতার সঙ্গেই নিজে খুব একটা সুবিচার করছেন না। বিজেপি ছিল, বিজেপি ময়দানে আছে এবং বিজেপি ময়দানেই থাকবে। আপনি একটা সাংগঠনিক রিপোর্টের কথা বলছিলেন কিছুক্ষণ আগে, যে জেলা সভাপতিদের আপনারা জানিয়েছেন যে প্রত্যেকটা জেলাতেই আপনাদের আসন বাড়বে পরবর্তী নির্বাচনে। এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। জেলা আসন সভাপতিদের আমরা জেলা সভাপতিদের বলেছি, যেখানে যেখানে বিজেপি প্রার্থী জিতেছে সেখানে আক্রমণের মাত্রা আরো তীব্র হবে। তৃণমূল কংগ্রেস পুলিশকে সঙ্গে নিয়ে গতকাল রাত্রি থেকে যে ধরনের তাণ্ডব বিভিন্ন জায়গায় চালিয়েছে, সেটা আরো বাড়বে। সেখানে যেখানে বিজেপি লিড পেয়েছে, প্রান্তিক বিভিন্ন অঞ্চলে মহিলাদের ওপরে, পুরুষদের ওপরে, বিজেপি কর্মীদের ওপরে যে আক্রমণ হচ্ছে, সেটাকে প্রতিহত করবার জন্য বা আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বা সত্তর, সেটাকে আমাদের কন্ট্রোল রুম, আমাদের ওয়ার রুম, আমাদের হেডকোয়ার্টারে জানানোর জন্য যা ব্যবস্থা হয় আপনারা করুন এবং প্রস্তুত থাকুন এর জন্য। আমার দুটো প্রশ্ন, খুব সিম্পল প্রশ্ন। একটা হচ্ছে, আপনি একবারের জন্য বললেন না যে এটা মোদির বিরুদ্ধে রায় না, তিনবার জিতলেন। মোদির বিরুদ্ধে রায় না কেন বললেন আমি জানি না। পরিসংখ্যান বলছে অনেকটাই মোদির আসন কমে গেছে। আমি আপনাকে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস এন্ড ফিগার দিতে চাই, আর একটা এমনি প্রশ্ন করতে চাই যে এই প্রথম কোন প্রধানমন্ত্রী তার গতবারের তুলনায় হিউজ লিড কমে গেল। যেই বারাণসী মোদিকে গত বছর 6,74,000 ভোট দিয়েছিল, সেখান থেকে এবার মোদির ভোট 60,000 কমে গেল। 6,14,000 সামথিং, 60,000 মতো ভোট কমে। গত বছর 4,76,000 ভোটে জিতেছিলেন মোদি, এবার জিতলেন 1.5 লাখ ভোটে। বারাণসী মোদির ভোট 60,000 কমল। আপনি কি মনে করেন যে এটা একটা মোদির মতো প্রার্থী, দেশের প্রধানমন্ত্রী প্রার্থী, তার জনভিত্তি কমে গেছে? আমি এই একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, যে যেই রাম মন্দিরকে কেন্দ্র করে আমরা যারা রাজনীতির খবর রাখি বা অতীত থেকে পড়াশোনা করেছি, যে রাম মন্দিরকে কেন্দ্র করে একসময় বিজেপি 2 থেকে 88 পার্টি হয়েছিল, সেই রাম মন্দির যখন বাস্তবের চেহারা নিল, সেই রাজ্য কেন বিজেপিকে রিজেক্ট করে? প্রথম কথা হচ্ছে, মোদির জনভিত্তি কমে যাওয়ার কোথাও কোনো প্রশ্ন নেই। না, ভোটই তো সংখ্যায় কমে গেছে। প্রাপ্ত ভোট মোদির কমে গেল, আপনি এটা কিভাবে দেখলেন? প্রাপ্ত ভোট মোদির কেন কমে গেল, সেটার ক্ষেত্রে কি ভোট পোল হয়েছে, যেটা ক্ষেত্রে সেই সংখ্যাটা প্রথম কথা জানা দরকার। হ্যাঁ, সেই পোল পার্সেন্টেজটা জানা দরকার। তার নিরিখে আপনার শতাংশের হিসেবে বিচার করতে হবে। আর যে কোনো মাল্টিপার্টি সিস্টেমে যেখানে মোটামুটি মানুষ ভোট দিতে পারে, অ্যান্টি ইনকামবেন্সি তো থাকেই। আমার আপনাকে পছন্দ হতে পারে, নাও পারে। নরেন্দ্র মোদীর কোনো সিদ্ধান্তকে বেশ কিছু মানুষ হয়তো গ্রহণ করছেন না,
কিন্তু সেই মতটা প্রতিফলিত হয় অন্য রাজ্যে ইভিএম বক্সে, যেটা আমাদের রাজ্যে হয় না। সুতরাং এই ভোট, প্রধানমন্ত্রীর ভোট কমা এবং পাড়া, এটা তো একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার লক্ষণ। এটাই তো স্বাভাবিক। না, যে কোনো হার জয় তো সুস্থ স্বাভাবিক গণতন্ত্র প্রক্রিয়া। হ্যাঁ, নিঃসন্দেহে। বলতে চাইছি যে ধরুন মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যে যখন মুখ্যমন্ত্রী ৩,০০০ বা ৩,৫০০ ভোটে জেতেন, তখন তো বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বলে যে মুখ্যমন্ত্রীর জনভিত্তি কমে গেছে, এটা তার প্রমাণ। না, আমি দেখছি যে ৬,৭৬,০০০ ভোট না, লাস্ট ইয়ার মোদির ফলে পোল হয়েছিল। মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম কেন্দ্রে নন্দীগ্রাম বিধানসভায় পরাজিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী তারপরে একটি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। আমরা বলেছিলাম, যখন রাজ্যের মানুষ জানেন যে মুখ্যমন্ত্রী এই কেন্দ্র থেকে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন, এটা জানার পরেও ওখানের যে টার্ন আউট ছিল, যে যত শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন, তাতে বোঝা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী হওয়াতে মানুষ খুব একটা উৎসাহ দেখালো না ভবানীপুর কেন্দ্রে। এটা আমাদের অবস্থান ছিল। তবে নিঃসন্দেহে প্রত্যেকটা জয় কিংবা পরাজয় থেকে মানুষ কিন্তু শিক্ষা নেয়। যে রাজনৈতিক দল যদি জেতে তার থেকেও একটা শিক্ষা নেয়, হারে তার থেকেও একটা শিক্ষা নেয়। একটা সংগঠিত রাজনৈতিক দলের এটা কাজ, এবং আমরা সেটা অবশ্যই গ্রহণ করব। দ্বিতীয় যে আপনি কথাটা বলছেন, যে রাম মন্দিরকে কেন্দ্র করে ২ থেকে ৮৯, এটা সম্পূর্ণভাবেই একটা সংবাদ মাধ্যমের নিজস্ব বিশ্লেষণ, এবং রাজনীতির অবস্থানগত থেকে মৌলিক এটা আমাদের সঙ্গে একটা পার্থক্য আছে। আমরা কোনোদিন কোনো অবস্থাতে রাম মন্দিরকে কোনো রাজনৈতিক ইস্যু বানাতে চাইনি। আমাদের বিরোধীরা রামের সঙ্গে রাজনীতিতে যোগ করে দিয়েছে, এবং তারাই বলতেন মন্দির ওহি বানায়েঙ্গে মগর তারিখ নেই বাতায়েঙ্গে। ফৈজাবাদ আসন ছিল সিপিআই এর। ফৈজাবাদ কেন্দ্রে কোন অতীতে জনসংঘের সময় থেকে, জনসংঘের প্রথম নির্বাচনের সময় থেকে, যদি আপনি ৫৭ সালের নির্বাচন থেকে যদি আপনি ফৈজাবাদের ভোটের পরিসংখ্যান আপনি দেখেন, তাহলে দেখবেন না কোনো সময়ই আসনটা আমাদের সঙ্গে ছিল। তো সেক্ষেত্রে আপনি এটা কি করে আশা করা, সেটা হতেই পারে একটা ক্ষেত্রে।